সুধী দর্শক, কারিতাস বাংলাদেশের কমিউনিকেশনস থেকে আমি সুমন কোরাই আপনাদের স্বাগত এবং প্রীতি জানাচ্ছি। কারিতাস বাংলাদেশ আগামী 12 নভেম্বর রোজ শনিবার নটরডেম কলেজ প্রাঙ্গণে উদযাপন করতে যাচ্ছে সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠান। ক্যাথলিক বিশপগণের সামাজিক সংস্থা কারিতাস বাংলাদেশ বিগত 50 বছর ধরে দরিদ্র এবং পিছিয়ে পড়া জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আজ আমরা মুখোমুখি হয়েছি কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক সম্মানিত সেবাস্টিয়ান রোজারিওর সাথে। সম্মানিত নির্বাহী পরিচালক, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ মিস্টার কোরাইয়া। শুরুতে সম্মানিত নির্বাহী পরিচালকের নিকট জানতে চাই, কারিতাস বাংলাদেশ যে সুবর্ণ জয়ন্তী করছে এই বিষয়ে। ধন্যবাদ। কারিতাস বাংলাদেশ দীর্ঘ 50 বছর যাবৎ সেই অবহেলিত, দুস্থ, পিছিয়ে পড়া জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। কারিতাস বিশপগণের একটি সংস্থা হিসেবে খ্রিস্টমণ্ডলীর সামাজিক শিক্ষার আলোকে কারিতাস কাজ করে থাকে। আর যেখানে সবচেয়ে গুরুত্ব পায় ভালোবাসা, মর্যাদা এবং সেবা, এই কাজটি দীর্ঘ সময় করার পরে আজকে আমরা একটু থমকে দাঁড়িয়েছি, দেখতে চেয়েছি বিগত 50 বছরে আমরা কি করেছি। একই সঙ্গে আমরা আগামী দিনের পথ পরিক্রমা বিনির্মাণের চেষ্টা করছি। এই জন্যে সারা বাংলাদেশেই বর্ষব্যাপী এই জুবিলি উদযাপন হচ্ছে। কারিতাস বাংলাদেশ সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি সুন্দর স্লোগান নিয়েছে। স্লোগানটি হলো ভালোবাসা ও সেবায় 50 বছরের পথে চলা। এই সুন্দর স্লোগানটি নেওয়ার কারণ কি? কারিতাস শব্দের অর্থই ভালোবাসা অথবা দয়ার কাজ। ক্যাথলিক খ্রিস্টমণ্ডলীর একটি প্রতিষ্ঠান হিসেবে আমাদের মূল শিক্ষাই হলো, যখন মানুষের কাছে সেবা নিয়ে যাব অবশ্যই যেখানে ভালোবাসা থাকে। আমরা সেই 1970 খ্রিস্টাব্দের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পরে জরুরি সারাদান কর্মসূচি, পরবর্তীতে রিকভারি কর্মসূচি, উন্নয়ন কার্য, শিক্ষা, স্বাস্থ্য, মানুষের ক্ষমতায়ন, মানুষের সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়নে অনেক কাজ করেছি। এগুলো করেছি সেই ভালোবাসার টানে, এবং সেই ভালোবাসার টানেই কাজগুলো হয়েছে। আমরা কি কাজ করেছি তার থেকে বড় বিষয় হলো কতটুকু আমরা ভালোবাসা দিয়ে কাজ করেছি। এবং আমাদের কাজটা অ্যাকচুয়ালি কাজ হিসেবে আমরা মনে করি না, একটা সেবা। তাহলে কারিতাসের কাজের মধ্যে ভালোবাসা এবং সেবা দুটো অনেক প্রাধান্য দেওয়া হয়। সেই জন্য দীর্ঘ পথ চলাটাকে আমরা মনে করেছি যে আমরা আসলে ভালোবাসা এবং সেবার পথ চলেছি। তাই এই মূল সুরকে বেছে নেওয়া হয়েছে, ভালোবাসা ও সেবায় 50 বছরের পথ চলা। কারিতাস যে বর্ষব্যাপী জেলায় উপজেলায় সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে, এটি বিরাট একটি কাজ, অনেক অর্থের প্রয়োজন। এটি আপনারা কীভাবে করেছেন? আমরা বিগত 50 বছরে যাদের সঙ্গে কাজ করেছি, আমরা যখন জুবিলি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রথম সিদ্ধান্ত নিয়েছি তাদের কাছে আমরা যাব। আমরা সেই কমিউনিটির কাছে গিয়েছি। এই জন্য বর্ষব্যাপী সারা বাংলাদেশের সেই যে উপজেলা জেলায় ওই জনগণের সঙ্গে আমরা উদযাপন করেছি। এবং সেখানে যারা এতদিন পর্যন্ত কারিতাসের সেবা পেয়েছে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। এটা আমাদের কারিতাসের প্রোগ্রাম না হয়ে জনগণের প্রোগ্রাম হয়েছে, তাই সবার অংশগ্রহণ এখানে হয়েছে। সেই দরিদ্র মানুষ, স্থানীয় নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তা সবাই কিন্তু যার যা সামর্থ্য আছে তা দিয়ে আমাদেরকে সাহায্য করেছে। তারপরে আমাদের কর্মী ভাই বোনেরা কিন্তু এই সবাই একদিনের গ্রস স্যালারি কন্ট্রিবিউট করেছে। তারপরে এই অঞ্চল পর্যায়ে প্রোগ্রাম করতে গিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে সেই হতদরিদ্র পরিবারকে ঘর দিবে, যারা লেখাপড়া চালায় যেতে পারছে না তাদেরকে বৃত্তি দিবে, প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেবে। এই সিদ্ধান্ত যখন নিয়েছে, এইটার অর্থের যোগান কিন্তু কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে। আর এটা দেখে অনেক মানুষ অনুপ্রাণিত হয়েছে। আমাদের যারা উন্নয়ন মিত্র তারা অনুপ্রাণিত হয়েছে, এবং বলা যায় যে তারা আমাদের কিন্তু অনেক আর্থিক সাহায্য করেছে। এই জন্যে আমাদের অনেক বড় খরচ হলেও এই কেন্দ্রীয় অফিস থেকে কারিতাসের কোনো বাজেট বরাদ্দ থেকে আমরা কিন্তু কিছু দিতে পারি নাই, কিন্তু জনগণের অর্থ সংস্থানের মাধ্যমে কাজটা হয়েছে। এই জন্যে আমাদের কিন্তু অত কষ্ট হয়নি, সবার অংশগ্রহণে সহজেই আমরা কাজটা করতে পেরেছি। ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি কারিতাস কীভাবে এত বড় একটি কাজ করে যাচ্ছে। এবার আমি জানতে চাই, কারিতাস বাংলাদেশ অনন্য কেন? কারিতাস বাংলাদেশ
আসলেই অনন্য, আপনি ঠিকই বলেছেন। কারিতাস একটি ল্যাটিন শব্দ, এর অর্থ ভালোবাসা বা দয়ার কাজ। কারিতাসের এই দুটো মূল শিক্ষা আছে, যে গোটা মানুষের সমন্বিত উন্নয়ন এবং সার্বজনীনতা বা উন্মুক্ততা সকলের জন্যে। আর কারিতাসের এই যে ভালোবাসার কথা যেটা বলছি, আমাদের খ্রিস্ট মণ্ডলীর, ক্যাথলিক মণ্ডলীর শিক্ষা অনুসারে এই ভালোবাসাটা সবার প্রথমে। এবং এই ভালোবাসা দিতে গিয়ে আমরা সেই যাদের কাছে আমরা ভালোবাসা বিতরণ করব, যাদের জন্যে আমরা কাজ করব, সেখানে আমরা যেন তাদেরকে সম্মান করি, মর্যাদা দেই। আমাদের ধর্মে এবং অন্য ধর্মেও আছে, মানুষকে সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। সে হতে পারে অশিক্ষিত, সে হতে পারে দরিদ্র, সে হতে পারে অনেক খারাপ মানুষ, কিন্তু সে তো সৃষ্টিকর্তার দ্বারা সৃষ্ট সেই অপূর্ব মানুষ। সেই জন্য মানুষকে সম্মান করা, মর্যাদা করা আমাদের একটা শিক্ষা। তাহলে এই বিষয়টা আমরা সব সময় মাথায় রাখি। সব শেষে আসে সেবার কাজ, সেবা করা। এখন এই সেবার কাজ কখনোই পূর্ণ হবে না যদি আমাদের ভালোবাসা না থাকে, তাকে মর্যাদা সম্মান না দিই। সেই জন্যে আমরা এই তিনটিকেই আমাদের সকলের জন্য শিক্ষা দেওয়া হয়, যেন আমরা এটাকে আমাদের কাজের মধ্যে সমন্বতা রাখি। আমরা যাদেরকে সেবা দিই তারা যেন বুঝতে পারে সৃষ্টিকর্তাই আমার কাছে এই ভালোবাসা নিয়ে এসেছে। এটা আমাদের একটা বড় বৈশিষ্ট্য। সেই জন্য কারিতাসকে আমি মনে করি একটি অনন্য প্রতিষ্ঠান। এটি শুধুমাত্র এনজিও নয়, এনজিও প্লাস। কারিতাস বাংলাদেশের উল্লেখযোগ্য কার্যক্রমগুলো সম্পর্কে জানতে চাই। কারিতাস বাংলাদেশ শুরু হয়েছে দুর্যোগে সারাদান কর্মসূচির মাধ্যমে। সেটা কেমন? অন্ন, বস্ত্র, তারপরে তাদের গৃহস্থালী জিনিসপত্র, বাসস্থান, তার মানে দুর্যোগে যা সমস্ত ক্ষতি হয় সেটার জন্য সহায়তা করেছে। তারপরে এসেছে মানুষের যেন স্থায়িত্বশীল উন্নয়নের দিকে যেতে পারে, আর্থসামাজিক উন্নয়ন যেন হয়, সেই জন্য শিক্ষা, সচেতনতা বৃদ্ধি, ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি, এই শিক্ষার কাজটাই আমরা করেছি এবং এটা এখনও চলমান আছে। আমাদের দুর্যোগে সারাদান কর্মসূচিও চলমান আছে। এরপরে আমরা পরিবেশ সংরক্ষণ এবং খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করি এবং সেই সবুজ বিপ্লবের কথা মনে পড়ে যে ওই সময় কারিতাস অনেক অবদান রেখেছে। একটি কথা বলতে পারি যে বাংলাদেশে যে আলু খাই আমরা কিন্তু এই আলু আগে খাইতাম না, এই ছোট লাল এবং দেশি আলু খাইতাম। এই হল্যান্ড থেকে এই আলু বীজ কারিতাস নিয়ে এসেছে বাংলাদেশে এবং কৃষকদের মধ্যে বিতরণ করেছে। আজকে দেখেন সারা বাংলাদেশে এটাই আলু, এত পরিমাণ আলু উৎপাদন হয় যে দেশের চাহিদা মিটিয়ে এটা কিন্তু বিদেশে রপ্তানির করার সামর্থ্য আছে। একইভাবে নতুন নতুন ধানের জাত উদ্ভাবন করেছে। আমাদের খরাপীড়িত এলাকায় যেন খরা সহিষ্ণু ধান ফসল উৎপাদন করতে পারে সেটা আমরা বীজ দিয়েছি। সেই উপকূল এলাকায় যে লবণাক্ত সহিষ্ণু ফসলের বীজ দিয়েছি, ওগুলো যেন কৃষকরা করতে পারে। পাহাড়ি এলাকায় যেখানে শুধু ঝুম চাষ করা হইতো, সেখানে আমরা নিয়ে গেছি ফলের চাষ, নিয়ে গেছি কীভাবে গমের চাষ করতে পারে সেগুলো আমরা নিয়ে গেছি। এরপরে আছে কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষায় আমাদের মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার, এখানে সেই মেকানিক্স, সেই ইলেকট্রিশিয়ান, অটোমোবাইলস, এগুলোর উপরে ট্রেনিং দেওয়া হয়। প্রতি বছর সাধারণ শিক্ষা থেকে ঝরে পড়া অনেক যুবক যুবতী এখানে প্রশিক্ষণ নিচ্ছে। আমাদের 8টি আঞ্চলিক অফিস আছে, তার আওতায় প্রত্যেক জায়গায় একটি করে টেকনিক্যাল স্কুল আছে, যেখানে কিন্তু খুব কম খরচে আমাদের এই ঝরে পড়া ছেলেমেয়েরা কারিগরি দক্ষতা অর্জন করতে পারে। এবং আমাদের এমপ্লয়মেন্ট হার কিন্তু 90-র ওপরে। অনেকে সেলফ এমপ্লয়মেন্ট হয় অথবা কেউ চাকরিতে যায়, এটা আমাদের 90-র ওপরে। তারপরে আমাদের আছে দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণের জন্য আমাদের কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এটা আমাদের কর্মীদের গঠনের জন্য প্রশিক্ষণ দান এবং এখানে রিসার্চ হয়, রিসার্চ করে প্রকল্প তৈরি করা হয়, অন্যদের রিসার্চও করা হয়
অন্য এনজিওর পার্টনারদেরকেও ট্রেনিং দেওয়া হয়। আমরা কিন্তু রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামেও কিন্তু সারাদান করছি। কক্সবাজারে শুরু করেছি সেই 2017 খ্রিস্টাব্দে যখন বাংলাদেশ সরকার গ্রহণ করেছে রোহিঙ্গাদের, তখন থেকেই প্রথমে আমরা ফুড নিয়ে শুরু করেছি, তারপর শেল্টার দিয়েছি, আমরা সাইড ইমপ্রুভমেন্টের কাজ করছি। এই কাজগুলো যদি কেউ দেখেন বলতে পারবেন ইউনিক হয়েছে। পাহাড় ধসে যেন না পড়ে সেজন্য কি প্রোটেকশন দেওয়া হয়েছে, সেই পাহাড়ের পানি যেন বেরিয়ে যেতে পারে সেই জন্য কী ধরনের ড্রেনেজ সিস্টেম সম্পূর্ণ ব্যাম্বু দিয়ে করা হয়েছে, বাঁশের ড্রেনেজ সিস্টেম করা হয়েছে। কক্সবাজারে উখিয়াতে যখন রোহিঙ্গারা এসেছেন তখন কিন্তু সমস্ত গাছ উজাড় হয়ে গেছে, গাছের শিকড় মূল উঠিয়ে নিয়ে মানুষ কিন্তু রান্নাবান্নার কাজে ব্যবহার করেছে। তাহলে সেখানে আমরা এখানে নিয়ে আসছি এলপিজি গ্যাস, যে এলপিজি গ্যাস দিব যেন বৃক্ষ নিধন না হয়। আগে ট্রেনিং দিতে হবে, ট্রেনিং আমরা দিয়েছি, তারপর এলপিজি গ্যাস দিয়েছি। এখন সেটা আমরা কিন্তু দিই না, এখন ইউএন সংস্থা থেকে দেওয়া হয়, ইউএনএইচসিআর থেকে দেওয়া হয়। বৃক্ষ নিধন হয়েছে, পাহাড়ে গাছ শেষ হয়ে গেছে, এটা যেন পুনর্জীবিত হয় আমরা গাছের চারা বিতরণ করেছি, নিজেরা প্লান্টেশন করেছি। এটি কিছুদিনের জন্য সরকারি অনুমোদন না থাকাতে বন্ধ ছিল, কিন্তু এখন আবার চালু হয়েছে, এটা অন্যরা করেন। এই রোহিঙ্গাদের একটি অংশ যখন ভাষান্তরে নিয়ে যায় তখনও কিন্তু আমরা যেতে চেয়েছি, কিন্তু আমাদের এনজিওরা যাবে কি যাবে না আমাদের একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, ওখানে কি রিস্ক বেশি কিনা সেই জন্যে। কিন্তু ইউএনএইচসিআরের সাথে যখন সরকারে আমিও সাইন হলো আমরা সাথে সাথে গিয়েছি। কিন্তু আমাদের বিশপগণ মণ্ডলী কিন্তু সবার আগে গিয়েছেন, যেখানে মানুষ সাফার করছে সেখানে আমাদের থাকতে হবে, এবং আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে তোমরা কবে যেতে পারবে। যখনই আমিও হয়েছে তারপর থেকে আমরা ওখানে আছি। এইভাবে আমরা কিন্তু এই দেশের সরকারের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটাকে মাথায় রেখে প্রত্যেকটি সেক্টরে কিন্তু আমরা কাজ করছি। সরকারি পরিকল্পনার বাইরে অনেক কিছু করতেছি তা না, আমরা সরকারের পরিকল্পনাকেই ত্বরান্বিত করতে চাচ্ছি। সেই জন্যে ইতিপূর্বে ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সেটাকে সামনে রেখে কাজ করেছি। এখন আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এইটাও আমাদের পরিকল্পনায় রেখে আমরা কাজ করি। সরকার করেছে 100 বছরের ডেল্টা প্ল্যান, এইটাও আমরা মাথায় রাখি। সরকারে চলছে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আর আমাদের চলছে 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আমরা সরকারের সঙ্গে সঙ্গে যাচ্ছি। তাহলে বলতে চাই যে আমাদের অবদান কিন্তু সর্বক্ষেত্রে আছে। আর আমাদের বিশেষ যেই বিষয়টাকে বারবারই গুরুত্ব দিতে চাই যে আমরা যে মানুষের কাছে যাই সেখানে ভালোবাসা, মর্যাদা এবং সেবা, এটাকে মাথায় রেখে। বুঝতে পেরেছি যে মানুষের কল্যাণে চমৎকারভাবে কাজ করে যাচ্ছে কারিতাজি বাংলাদেশ। এই পর্যায়ে জানতে চাই কারিতাজি বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় কী ধরনের উদ্যোগ নিয়েছে? দুর্যোগ ব্যবস্থাপনায় প্রথমত জরুরি সারাদান কর্মসূচি আছে। দুর্যোগের পরে পরে আমরা রিলিফ কার্যক্রমই করি। তারপরে আমাদের শুরু হয় রিকভারি কাজ, সেই যে মানুষ ডিসপ্লেস হয়ে গেল বিভিন্ন জায়গায়, তারা যেন তার জায়গায় ফিরে যেতে পারে। এই যে ফসল নষ্ট হয়, ঘরবাড়ি নষ্ট হয়, সেগুলো যেন তাদের রিকভারি হয়, ওই সাহায্যটা আমরা করি। এবং পরবর্তীতে আসে কিভাবে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তাদের উন্নয়ন ধারায় কিভাবে নিতে পারি যেন তারা উন্নয়ন ধারায় যায়। এই জন্য আমাদের অ্যাপ্রোচ হলো আমরা শুরু করব জরুরি সারাদান কর্মসূচি, তারপরে রিকভারি, রিহেবিলিটেশন, এরপরে গিয়ে আসবে ডেভেলপমেন্ট। আমরা কিন্তু দুর্যোগে সারাদান করে চলে আসি না, আমরা থেকে যাই যতক্ষণ না পর্যন্ত তাদেরকে একটা উন্নয়ন ধারায় নিতে পারি। আমাদের এই কাজ করতে গিয়ে দুর্যোগে যেন ক্ষতি মানুষের কম হয়, সেই কোস্টাল বেল্টে অনেক সাইক্লোন শেল্টার তৈরি করা হয়েছে। আমাদের সেই 70 দশকের পরে 9টি, তারপরে এসে করা হয়েছে 90-এর পরে করা হয়েছে 246টি, এই 255টি সাইক্লোন শেল্টার আমাদের আছে। এই যে চিত্রাং যেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা ছিল হয়ে গেছে, চিত্রাংয়ের সময় আমরা সব খুলে দিয়েছি, যেখানে নাকি মানুষ এসে আশ্রয় নিতে পেরেছে। আমাদের 74টা ফ্লাড শেল্টার আছে, যেখানে বন্যার সময় মানুষ আশ্রয় নেয়। আমাদের 7,85,089টি ঘর আমরা মানুষকে দিয়েছি গত 50 বছরে।
এবং এগুলো দিয়েছি তাদের যাদের ছনের ঘর ছিল, খড়ের ঘর ছিল, একটু বাতাসে ভেঙে পড়ে, এইটা একটা কোনোভাবে তাদের একটু কিন্তু ঝুঁকি কমিয়ে দিয়েছে। সেই জন্য আমরা বলি লো কস্ট এবং দুর্যোগ সহনশীল ঘর, এই ঘরগুলো আমরা দিয়েছি। কত হাজার কিলোমিটার যে আমরা রাস্তা তৈরি করেছি, এটার হিসাব তৈরি হচ্ছে, আমরা আমাদের রিপোর্টে দিতে পারবো। বিগত 50 বছরে কত ব্রিজ কালভার্ট করেছি, হিসাব এই মুহূর্তে বলতে পারতেছি না, অনেক করা হয়েছে। এবং কিছু কিছু নদীতে বাঁধের কাজ আমরা করেছি। আমরা শুরু করেছি এইভাবে, কিন্তু এখন যেটা আমরা আবার চিন্তা করতেছি যে দুর্যোগ প্রতি বছর হবে, দুর্যোগ প্রশমন কিভাবে করা যায়। সরকারের কিন্তু একই পরিকল্পনা, তাহলে দুর্যোগ প্রশমনের জন্য আমরা ডিজাস্টার রিস্ক রিডাকশন এই মুডে যাচ্ছি। আমরা এমনভাবে উন্নয়ন করছি, দুর্যোগ হবে, আমরা যে দুর্যোগ প্রবণ এলাকায় থাকি দুর্যোগ প্রতি বছরে হবে, কিন্তু আমরা চাচ্ছি এই দুর্যোগে যেন মানুষ আবার সেই সব হারা হয়ে না যায়। সেই জন্য কীভাবে ঘর করতে হবে, কিভাবে রাস্তা করতে হবে, কীভাবে বাঁধ তৈরি করতে হবে। দেখবেন এখন কিন্তু দুর্যোগে হতাহতের সংখ্যা সিঙ্গেল ডিজিটে নেমে আসছে। আমরা চাই অন্য যে ক্ষতি হচ্ছে এইটাও যেন কমে যায়। এটা আমরা চাই শুধু বললে হবে না, সরকারের প্ল্যানেও তাই আছে। শুধু সরকারের সঙ্গে আমরা ওই লাইনে এগিয়ে যাচ্ছি। আমাদের দাতা বন্ধুরাও কিন্তু তাই বলে যে প্রতি বছর দুর্যোগ হবে, মানুষ হতদরিদ্র হবে, আবার তার কাছে অর্থ নিয়ে যাব। কীভাবে এই দুর্যোগে আমরা আগে থেকে কাজ করতে পারি। এখন সেই জন্য আরেকটা কনসেপ্ট এখন আসছে বর্তমানে, যে অ্যান্টিসিপেটরি অ্যাকশন। দুর্যোগ আসার আগেই আপনি অ্যাকশন নেবেন, কারণ 50 বছরের ইতিহাস ঘাটলে দুর্যোগ কখন কোন এলাকায় কী রোটেশনে হচ্ছে এটাকে মনিটর করা যায়। আবহাওয়া সংবাদ এখন কিন্তু অনেক অ্যাডভান্স হয়েছে, আমরা আগে থেকে জানতে পারি। ভেরি রিসেন্টলি যেটা করেছি, পাহাড় ধসে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এইটাকে কিভাবে আমরা রক্ষা করতে পারি এই ক্ষতি, সেই জন্য আমরা কিন্তু একটা মডেল তৈরি করেছি। আমাদের সাথে সহায়তা করেছেন ক্যাথলিক রিলিফ সার্ভিস, আমাদের দাতা। আমাদের সঙ্গে ছিলেন সেই আবহাওয়া অধিদপ্তর, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং আমাদের স্থানীয় জনগণ পাহাড় এলাকায়, তারা সাহায্য করেছেন। স্টার্টনেট বাংলাদেশ 4.1 এরা আমাদেরকে সাহায্য করেছে। এই যে বিগত চিত্রাং হলো 25 তারিখ, তার ঠিক আগের দিন আমাদের এই মডেলটা উপস্থাপনা হয়েছে আমাদের এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে। সেখানে কিন্তু সবাই প্রশংসা করেছে এটা, যে আমরা কিন্তু পাহাড় ধসে অগ্রিম সতর্কতা বার্তা কীভাবে দিব এবং কিভাবে মানুষের ক্ষয়ক্ষতি কমাবো, এটি একটি চমৎকার কাজ হয়েছে। এইভাবে ডিজাস্টার ম্যানেজমেন্টে আমাদের এক সময়কার পরিচালক ফাদার RW টিম CSC, এই দেশের এমন কোনো মানুষ নাই তাকে চিনে না। NGO কমিউনিটিতে অনেক অবদান তার একটা বই লিখেছে কারিতাসের ওপরে। উনি লিখছেন কারিতাস ইজ এ মাস্টার অফ ডিজাস্টার। এটা উনি এমনি লেখেননি, সেই 70-এর ঘূর্ণিঝড়ের পর থেকে কারিতাসের যে ইনোভেশন, এই কারণেই উনি লিখেছেন। এই যে হাউজিংয়ের জন্য আমরা কত মডেল তৈরি করেছি, 53টা আমাদের মডেল আছে, যেগুলো নাকি লো কস্ট হাউস মডেল। রোহিঙ্গা ক্যাম্পে যে শেল্টার হচ্ছে, সেই শেল্টারের মধ্যে আমরা কিন্তু বিভিন্ন ডিজাইন দিয়েছি, কালাই ডিজাইন দিয়েছি, আমাদের অনেক ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে। লেটেস্ট যে মিড টার্ম শেল্টার, এটা কিন্তু কারিতাসের ডিজাইন। এবং আমাদের কক্সবাজারের যে উখিয়াতে রোহিঙ্গা ক্যাম্পে যে কাজ হয়, এটি কিন্তু সেক্টরের মাধ্যমে হয়। ওখানে হলো শেল্টারের যে সেক্টর, ওই সেক্টরে কারিতাস বাংলাদেশ লিড হিসেবে কাজ করছে। কারিতাস বাংলাদেশ যে এই ক্ষেত্রে অনেক এগিয়ে, এটা কিন্তু শুধু আমরা না, অন্যরাও স্বীকার করে। এবং আমরা RRRC আমাদের বিশপগণ যখন ভিজিট করেছেন, আমাদেরকে মহামান্য কার্ডিনাল মহোদয় ভিজিট করেছেন, আর্চ বিশপ ভিজিট করেছেন, কারিতাসের প্রেসিডেন্ট ভিজিট করেছেন, তখন কিন্তু তাদের কাছেই সরকারি কর্মকর্তারা বলেছেন যে কারিতাসের কাজ কোয়ালিটি সম্পন্ন। এবং অনেক ক্ষেত্রে অন্যদেরকে বলেছে কারিতাস ক্যাম্পে যাও, দেখে ওইভাবে কাজ করো। তাহলে আমরা মনে করি যে আমাদের একটা কোয়ালিটি অবশ্যই সবসময় রক্ষা করছি। এটা একটি অনেক বড় অবদান। ধন্যবাদ সম্মানিত নির্বাহী পরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে কারিতাসের কার্যক্রম তুলে ধরার জন্য। এবার আমি জানতে চাই, সম্মানিত নির্বাহী পরিচালক, আপনি দীর্ঘ সময় ধরে কারিতাস বাংলাদেশে সেবা দিয়ে যাচ্ছেন, এই দীর্ঘ সময় কাজ করার পিছনে অনুপ্রেরণা কী?
ধন্যবাদ মিস্টার খোড়াইয়া। দুটো বিষয় এখানে আমি চিন্তা করি। একটি হলো আমার ব্যক্তিগত একটি ইচ্ছা ছিল, আমি মিশনারি স্কুলে লেখাপড়া করেছি, নটরডেম কলেজে লেখাপড়া করেছি। এই সময়ে আমি যে মিশনারিদের সংস্পর্শে এসেছি, আমার মধ্যে একটা অনুপ্রেরণা ছিল যে আমি সেবামূলক কোনো প্রতিষ্ঠানে কাজ করব, মণ্ডলীর কোনো সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করব। এই কারণেই আমার কারিতাসে যোগ দেয়া। এবং কারিতাসে আসবার পরে আমি এখানকার যে পরিবেশ পেয়েছি, এখানে একটা পারিবারিক পরিবেশ, সবাই সবাইকে কত সহযোগিতা করে। এখানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা এত ভালোবাসা আমাদেরকে দিয়েছেন, যেটি আমরা কিন্তু সবসময় মনে রাখি। এই বন্ধন থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা কখনো করিনি। এখানে নিজের কাজ, অন্যদের সঙ্গে সম্পর্ক, আমাদের শিক্ষা, কর্তৃপক্ষের মনোযোগ, এই নানা কারণেই কিন্তু থেকে গেছি, কাজ করেছি এবং কাজ করতে খুব ভালো লাগে। এখানে যে কাজটি হয় ভালোবাসার কাজ, এখানে শুধু দক্ষতার বিষয় না, যোগ্যতার বিষয় না, এখানে দেখা হয় একটি মানুষের মানবিক দিকটা, ফর্মেশন অফ হার্ট, সবসময় গুরুত্ব দেওয়া হয় ওই সাইড, যে একটা মানবীয় দিক, একটা ভালোবাসার দিক, এই ভালোবাসা নিয়ে মানুষের কাছে যাওয়া। এই যখন আমরা এই ভালোবাসা কাকে দিচ্ছি, তাদের যখন হাসি ফোটে, এগুলো অনেক আনন্দ দেয়। কারিতাসের অনেক অর্জন আছে, সেগুলো আনন্দ দেয়। এই কারণেই এই দীর্ঘ সময় কারিতাসে আমার কাজ করা। দেশ ও বিদেশে বর্তমানে একটি অস্থির ভাব বিরাজ করছে, কারণ এখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে তেলের দাম নিয়ে সংকটে পড়েছে বিভিন্ন দেশ, বিদ্যুৎ উৎপাদন নিয়ে সংকটে পড়েছে। এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য কারিতাস কোন দিকে পদক্ষেপ নেবে? আমরা খুব চিন্তিত, বিশ্বে একটি মন্দার ভাব এসছে, কিন্তু আমি মনে করি যে এই মন্দা কিন্তু আজকে নতুন নয়, 200 বছর আগেও ছিল। অনেক মন্দা এসেছে, অনেক দুর্যোগ এসেছে। আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু 3 বেলা ভাত খাইতে পারিনি, অনেক সময়ে দেখা গেছে যে হয়তো আমরা 1 বেলা খেয়েছি। এরকম অনেক মানুষ এটা করেছে। যুগে যুগেই কিন্তু মন্দা এসছে, দুর্যোগ এসছে। রিসেন্টলি যদি আমরা দেখি, কোভিড যখন এসছে, আমরা শুনেছি, অনেকে বলেছেন বাংলাদেশের মানুষ ঘনবসতিপূর্ণ, তারা হয়তো রাস্তায় মরে পড়ে থাকবে, চিকিৎসা পাবে না, চিকিৎসার অভাবে। কিন্তু সেটা মোকাবেলা সম্ভব হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন আহ্বান করছেন, এক কানি জমি যেন ফাঁকা না থাকে, সবাই যেন চাষবাস করে, ফসল উৎপাদন যেন করে। আমাদের যে দুর্যোগগুলো হয় সেই ক্ষেত্রে কিন্তু মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়, ফসল নষ্ট হয়। বন্যায় হয়েছে, এবার চিত্রাঙ্গে হয়েছে, এর আগে সিডরে হয়েছে, কিন্তু আমরা কিন্তু পিছিয়ে পড়ে থাকি নাই, আমরা দিনের দিন সামনে দিয়ে গেছি। এই দেশের মানুষের অসম্ভব সাহস, তারা যে কোনো পরিস্থিতিতে নিজেরা কিন্তু উঠে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায়। এবং সৃষ্টিকর্তার মনে করি একটা বিশেষ অনুগ্রহ এখানে আছে। বৈশিষ্ট্যগতভাবেই এই মানুষ কিন্তু সহনশীল। এই বাংলাদেশ কিন্তু সেই ব্রিটিশ আমল, পাকিস্তান আমলে যে খাদ্যের অভাব ছিল, এখন সেটা নাই। এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। যারা না খেয়ে থেকেছে তারা 3 বেলা খেতে পায়। এখন যদি আমরা শস্য উৎপাদন ঠিকমতো করি, যে মন্দার কথা বলা হচ্ছে, যে দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে, এটা দিয়ে বাংলাদেশ খুব বেশি এফেক্টেড হবে এটা আমি মনে করি না। আমরা মনে করি এই দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। একইভাবে কারিতাস বাংলাদেশ তার সেবার কাজ কীভাবে চালাবে। কোভিড চলমান ছিল, আমরা কিন্তু মাঠে জনগণের কাছে যেতে পারি নাই, কিন্তু আমরা টেকনোলজির যুগে মোবাইল ব্যবহার করে মানুষের সাথে সংযুক্ত থেকেছি। সেই জন্য আমাদের সেবা যখন যেই পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আমরা আমাদের সেবা এগিয়ে নিয়ে যাব। এটাই স্বাভাবিক, আমরা নিয়ে যাব। আমাদের দাতা বন্ধুদের সাহায্য হয়তো কমে যাবে, সেই ক্ষেত্রে আমার যা আছে, এই দেশের মানুষের যা আছে, এগুলো নিয়ে আমরা মানুষের কাছে এগিয়ে যাব। সরকারের সঙ্গে আরও বেশি নেটওয়ার্কিং করে কাজ করতে হবে, আমাদের কর্পোরেটের সাথে নেটওয়ার্কিং করে কাজ করতে হবে, আমাদের এনজিওদের সঙ্গে, অন্য এনজিওদের সঙ্গে নেটওয়ার্কিং করে কাজ করতে হবে। পেটে যদি খাবার থাকে, 3 বেলায় যদি আমরা খেতে পারি, তাহলে আমরা একদিন আবার ঘুরে দাঁড়াবো, আমরা উঠে আসবই, এই আমার আশা। কারিতাসও তার সেবা নিয়ে এগিয়ে যাবেই। তবে এখানে একটা বিষয় যে আমরা চিন্তা করছি বর্তমানে, যে আমাদের হয়তো কিছু সোশ্যাল এন্টারপ্রাইজ করতে হবে। আমরা অলরেডি আছে, আমাদের আছে মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার, মটস। এই মটসের আয় থেকে
200 ছাত্র ছাত্রীকে প্রতি বছর কিন্তু ফ্রি পড়ানো হয়, প্রায় 2 কোটি টাকা আমাদের খরচ হয় সেখানে। তাহলে এই সেবার কাজ কিন্তু হচ্ছে। কর্দির জটুয়াসকে যদি আমরা দেখি 6042 জন আমাদের উৎপাদনকারী আছে, সেই দরিদ্র গ্রামগঞ্জের হতদরিদ্র মানুষ। তাহলে ওখানে বেশিরভাগ মহিলা, 5312 জন মহিলা ওখানে কাজ করে। এই পরিবারগুলোকে যদি ধরি আমরা 6005 জন করে ধরলে 30,000 মানুষকে কিন্তু আমরা সেবা দিচ্ছি। জুটওয়ার্সের মাধ্যমে যে প্রোডাক্ট তৈরি হয় এটা বিদেশের মার্কেটে বিক্রি করা হয়, এটা ফেয়ার ট্রেড অর্গানাইজেশন। এর আয় যখন হয়, এই আয় কিন্তু আবার সেই উৎপাদনকারীদেরকে দেওয়া হয়, উৎপাদনকারিণীদেরকে দেওয়া হয়, এবং অনেক পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়, ঘর করে দেওয়া হয়, কোভিড সময়ে সাহায্য দেওয়া হয়েছে। তাইলে আমরা কিন্তু সেবার কাজ কিন্তু নিজেদের আয় থেকে করছি। এখন সামনে হতে পারে আরও কিছু সোশ্যাল এন্টারপ্রাইজ আমরা গড়ে তুলব। আমাদের এই দেশ কৃষি প্রধান দেশ, কৃষি ভিত্তিক শিল্প গড়ে ওঠা দরকার। সেই কারণে যদি আমরা একটা কৃষি ইউনিভার্সিটি করতে পারি, প্রাইভেট ইউনিভার্সিটি করতে পারি, অথবা একটা বিশেষ স্কুল করতে পারি, সেখানকার আয় দিয়ে আমরা কিন্তু সেই পাহাড়ের দুর্গম এলাকায়, সেই চর এলাকায় যে কাজগুলো দরকার সেগুলো আমরা করতে পারবো। তাহলে এইভাবেই আমরা মনে করি সামনে কারিতাস এগিয়ে যাবে। সম্মানিত নির্বাহী পরিচালক, সংস্থার প্রধান হিসেবে সংস্থার সহকর্মীদের মানবিক এবং দক্ষতা বৃদ্ধির করার ব্যাপারে ভবিষ্যতে আপনার কী ধরনের পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ আপনি এরকম সুন্দর একটি প্রশ্ন করার জন্যে। কারিতাস বাংলাদেশ যে শিক্ষায় কাজ করে, যে ভালোবাসা নিয়ে যাওয়ার, সেই জন্য মানুষ কিন্তু লেখাপড়া করে কারিগরি শিক্ষা নিয়ে দক্ষ হয়, যোগ্যতা অর্জন করে। কিন্তু এই ভালোবাসা সেবার কাজ করতে হলে মানুষের দরকার হলো ফরমেশন অফ হার্ট, হৃদয়ের গঠন দরকার, তার মূল্যবোধ দরকার, মরালিটি দরকার, ইন্টিগ্রিটি হওয়া দরকার। এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে মণ্ডলীর শিক্ষা অনুসারে আমরা কিন্তু সবসময়ে এটাকে গুরুত্ব দিচ্ছি। আমাদের কর্মীদের দক্ষতা এর পাশাপাশি তাদের মানবীয় গঠনের জন্যে আমাদের তো অনেক ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। আমাদের কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এটি হলো একটা ট্রেনিং এবং রিসার্চ সেন্টার। এর মধ্য দিয়ে কিন্তু আমাদের সকল কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের প্রকল্পগুলোর মধ্যেও ইনবিল্ট প্রশিক্ষণ থাকে, ট্রেনিং থাকে, এর মাধ্যমে ট্রেনিং দেওয়া হয় দক্ষতা উন্নয়নের জন্যে। এবং বিদেশেও কিন্তু আমাদের অনেক ট্রেনিংয়ের সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি। এগুলো আমরা অবশ্যই আগামীতে চলমান রাখব। আমাদের সারা ওয়ার্ল্ডে 165 কারিতাস আছে, অনেক গুড প্র্যাকটিস আছে, সেখানে আমরা এক্সচেঞ্জ ভিজিট করে আমরা শিখি। খ্রিস্টমণ্ডলীর একটি শিক্ষা হলো পাস্টোরাল অ্যাপ্রোচে কাজ করা। পাস্টোরাল অ্যাপ্রোচটা হলো আপনি ভালোবাসা নিয়ে কাজ করবেন, নিজে যাবেন, তার পাশে বসবেন, তার সাথে কথা বলবেন, এরকম। তাহলে এই ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু ফরমেশনের মধ্যে আছে। বর্তমানে একটা বড় চ্যালেঞ্জ আছে, আমরা সেই আকাশ সংস্কৃতির প্রভাব, টেকনোলজির প্রভাব, মানুষের জেনারেশন চেঞ্জ, এই কারণে কিন্তু মূল্যবোধের জায়গা থেকে কিন্তু মানুষ একটু দূরে দূরে চলে যাচ্ছে। আর আমাদের কারিতাসের কর্মী ভাই বোনেরা কিন্তু এর বাইরে নয়। সেই জন্য যারাই কারিতাসে কাজ করতে আসবে তাদের কিন্তু প্রথমে এই দিকে গঠন আমরা দেওয়ার চেষ্টা করব সবসময়। কারিগরি দক্ষতা অথবা কর্মদক্ষতা এটি থাকলেও এর পাশাপাশি মানবীয় গঠন, একজন মানুষ যেন আসলে মানবীয় হয়। আমাদের HR ডিপার্টমেন্ট আছে, HRD প্ল্যান আছে, HRD স্ট্র্যাটেজি আছে। প্রতি বছর প্রত্যেক কর্মীদের কিন্তু অ্যাপ্রাইজাল হয় অ্যানুয়াল ভিত্তিতে। সেই অ্যাপ্রাইজালের মধ্যে পাওয়া যায় যে কর্মীর কোথায় দক্ষতা উন্নয়ন দরকার, কোন ক্ষেত্রে গ্যাপ আছে। এগুলো কিন্তু এই আমাদের কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে আমরা ট্রেনিংগুলোর ব্যবস্থা করি, বাইরে ট্রেনিংয়ের ব্যবস্থা করি, অনেক ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। এখন আরও সহজ হয়েছে, অনলাইনে অনেক ট্রেনিং আছে। এগুলোর মধ্যে আমরা আরও ভবিষ্যতে আমাদের কর্মীদের আমরা যুক্ত করব। এই ট্রেনিং দক্ষতা উন্নয়ন হবে, তারা আর ভালো কাজ করবে দেশের জন্যে। ধন্যবাদ দিই সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করার জন্য। সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে কারিতাস এবং অন্যান্য সংস্থার প্রধান হিসেবে সরকার, অন্যান্য NGO এবং কর্পোরেটদের নিকট আপনার কী ধরনের প্রত্যাশা রয়েছে? আমাদের আরেকটি শিক্ষা আছে। আমাদের শ্রদ্ধেয় ফাদার মরো বলেছিলেন, একা গড়ে না কেউ, গড়ে সকলে মিলিয়ে। কারিতাস বাংলাদেশ অনেক কাজ করছে, কিন্তু কারিতাস বাংলাদেশ একা কিন্তু করছে না। এখানে বাংলাদেশে 2500 রেজিস্টার্ড NGO আছে,
তার ছাড়া সমাজ কল্যাণের রেজিস্ট্রেশনে প্রায় আরও 2000 এনজিও আছে, 4000-এর ওপর এনজিও আছে। সবারই কিন্তু কন্ট্রিবিউশন আছে। আমাদের দেশে যে কর্পোরেট যারা বিজনেস করে তাদেরও কিন্তু অনেক কন্ট্রিবিউশন আছে। এখন আমি আপনি যা আমরা ভোগ করি এগুলো কিন্তু কর্পোরেটের দেয়া, বিজনেস থেকে আমরা পাই। আমরা কিন্তু সবাই দেশের জন্য কাজ করছি, সরকার প্রধান হয়ে করছে, আমরা আমাদের মতো করছি। আমি মনে করি আগামী দিনে আমাদের অনেক নেটওয়ার্কিং বাড়ানো দরকার। আর নেটওয়ার্কিং বাড়ানো দরকার সরকারের সঙ্গে, নেটওয়ার্কিং বাড়ানো দরকার অন্য এনজিওর সঙ্গে, নেটওয়ার্কিং বাড়ানো দরকার কর্পোরেটের সঙ্গে। সবাই কাজ করলে একসঙ্গে দেখা যাবে সমন্বিতভাবে কার্য হবে, কেউ পিছনে পড়ে থাকবে না, কাউকে বাদ দেওয়ার বিষয় আসবে না। আমরা যখন রেসপন্সে যাই তখন হয়তো ডুপ্লিকেশন হয়, একই ব্যক্তি ডাবল পায়, আরেক ব্যক্তি হয়তো বাদ পড়ে যায়। যদি আমরা সমন্বিতভাবে করতে পারি, নেটওয়ার্কিং থাকে, তাহলে কারিগর যেখানে সেবা দিবে সে অন্য জায়গায় যাবে না, অন্যরাও এখানে আসবে না। এটি একটা বিষয়, এটার একটা সমন্বয় হবে। আমাদের অনেক সাকসেস স্টোরিজ আছে, অনেক মডেল তৈরি হয়েছে বাংলাদেশে এনজিওদের মাধ্যমে। এখন ধরেন কারিতাসের একটি মডেল খুব ভালো, এইটা আমি পালন করতেছি, কিন্তু অন্য একটা প্রতিষ্ঠানের একটা ভালো মডেল থাকতে পারে। আমি সেটাকে কিভাবে করতে পারি? জাতীয়ভাবে যে ভালো ভালো মডেলগুলো আছে সরকার পারে এটাকে গ্রহণ করতে এবং জাতীয়ভাবে যে সবাই এটাকে ফলো করে, তাহলে কিন্তু দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। তা আমি মনে করি সেই জন্যে অনেক কোঅর্ডিনেশন, কোলাবোরেশন আমাদের দরকার আছে। আমরা এক সেক্টর যা করি আরেক সেক্টর অনেক সময় জানে না, এই জানাজানির বিষয়টি দরকার আছে। আগামী দিন আসলে এই দিনেই হাতে হাত ধরে এগিয়ে যাওয়ার দিন। সেই জন্য আমাদের কিন্তু সবার সঙ্গে নেটওয়ার্কিং করে, কোলাবোরেশন করে কাজ করতে হবে। মাঝে মাঝে কিছু এনজিওর বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ শোনা যায়। কারিতাস বাংলাদেশে সুশাসন এবং জবাবদিহিতা কীভাবে নিশ্চিত করা হয়? ধন্যবাদ, একটি সুন্দর প্রশ্ন করেছেন। আমরা আসলে অনেক সময় হতাশ হই যখন শুনি এনজিও মানেই এখানে কিছু অস্বচ্ছতা, জবাবদিহিতার অভাব, কিছু ঘটনা ঘটে যেটা আমাদের আইন সমৃদ্ধ নয়। কিন্তু কারিতাস বাংলাদেশ সম্বন্ধে আমি যদি আপনাকে বলি, কারিতাসের বাংলাদেশে যে সর্বোচ্চ পরিষদ, জেনারেল বডি, সাধারণ পরিষদ, তারা কারা? আমাদের সমস্ত বিশপগণ তার সদস্য, ফাদারগণ ওখানে সদস্য, সমাজের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী এখানে যুক্ত। এবং এখানে আমাদের বিশপগণ, ফাদারগণ তারা কিন্তু চিরকুমার, তাদের কোনো পরিবার নাই, তারা এখানে সম্পূর্ণভাবে নিবেদিত হয়ে তাদের সেবার কাজ করে। জেনারেল বডি থেকে আমাদের এক্সিকিউটিভ বোর্ড গঠন করা হয়, এক্সিকিউটিভ বোর্ড আমাদের প্রকল্প অনুমোদন করে, তাহলে তখনও তারা কিন্তু আমাদেরকে মনিটরিং করে। আমাদের অডিট বাজেট সাব কমিটি আছে, সেখানে অডিট বাজেট সাব কমিটি কিন্তু আমাদের আর্থিক বিষয়টা দেখে। আর এই যে জেনারেল বডি, অডিট বাজেট সাব কমিটি, এই কিন্তু ইভেন আমরা যে পরিচালকগণ আছি, আমরা এখানে, আমি নির্বাহী পরিচালক সহ আরও 2 জন পরিচালক আছে, আমরা কিন্তু কেউই সারা জীবনের জন্য নই। যার যার টার্মে সে কিন্তু চেঞ্জ হয়। আমাদের জেনারেল বডিতেও চেঞ্জ হয়, এভরি ইয়ার কেউ না কেউ টার্ম চেঞ্জ হয়, নতুন মানুষ আসে। এক্সিকিউটিভ বোর্ড তো ইয়ার টু ইয়ারেই হয়, চেঞ্জ হয়। এবং কারিতাসে অডিটেড বাজেট সাব কমিটি কিন্তু প্রতি ইয়ার টু ইয়ার হয়। আমরা যারা পরিচালকগণ আছি আমাদেরও টার্ম আছে। আমি কারিতাস বাংলাদেশে 50 বছরে আমি 8ম নির্বাহী পরিচালক। তাহলে সেইভাবে কিন্তু গভর্নিংয়ের দিক থেকে এখানে একছত্র থাকার কোনো সুযোগ নাই। আর আমাদের কর্মের মধ্যে যদি আসি, আমি নির্বাহী পরিচালক হলেও এখানে আমরা টিমে সিদ্ধান্ত গ্রহণ করি। আমাদের আরও 2 জন পরিচালক আছেন, আমাদের আঞ্চলিক পরিচালকগণ আছে, ওখানেও কিন্তু টিমে সিদ্ধান্ত হয়, একা কেউ কোনো সিদ্ধান্ত নেয় না। আমাদের কারিতাসে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ভেরি স্ট্রং। ডিসিশন মেকিং এবং অর্থনৈতিক কোনো কাজ কেউ একা করবে না, একজনের কাজ আরেকজনের কন্ট্রোল হবে। আমাদের আছে অডিট ডিপার্টমেন্ট, তারা সারা বছর অডিটে থাকে, তারা কিন্তু আমাদের সব সময় নজরদারির মধ্যে রাখে। কোনো একজন স্টাফ যদি অগ্রিম নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ফেরত না দেয়, এটাও কিন্তু আমাদের মনিটরিংয়ে ধরা পড়ে যায়। একইভাবে আমাদের প্রোগ্রাম মনিটরিংয়ের জন্য আছে প্ল্যানিং মনিটরিং ইউনিট, তারা মনিটর করে।
আমাদের সিডিআই তারা রিসার্চ স্টাডি করে, কোনো না কোনোভাবে ধরা পড়েই। সুতরাং এখানে অস্বস্থ থাকার কোনো সুযোগ নাই, নন অ্যাকাউন্টেবল থাকার কোনো সুযোগ নাই। সুতরাং কারিতাস ইজ অ্যান অ্যাকাউন্টেবল অ্যান্ড ট্রান্সপারেন্ট অর্গানাইজেশন। এটা একটা অপূর্ব সৌন্দর্য এখানে। সম্মানিত নির্বাহী পরিচালক, এটি আপনার নিকট শেষ প্রশ্ন। কারিতাস বাংলাদেশ একটি খ্রিস্টান প্রতিষ্ঠান, এখানে কাজ করতে কী ধরনের চ্যালেঞ্জ আপনাকে সম্মুখীন হতে হয়? দেখুন, এটি সত্য যে এটা একটি খ্রিস্টান প্রতিষ্ঠান, কিন্তু এর সেবা কিন্তু খ্রিস্টানের জন্য নয়, সকল ধর্মের সব মানুষের জন্য। আমরা এই দেশে মেজর 4টি ধর্মের লোক বাস করি। আমাদের কিন্তু একটা সহাবস্থান আছে, শান্তিপূর্ণ সহাবস্থান। কারিতাসে খ্রিস্টানের বাইরে যারা কাজ করে, যারা হিন্দু, যারা মুসলিম, যারা বৌদ্ধ, যারা কাজ করে, এখানে কিন্তু আমাদের সব সময় যেটা দেখা হয় যে একজন মুসলমান যেন সে খাঁটি মুসলমান হয়, একজন হিন্দু যেন সে খাঁটি হিন্দু হয়, একজন বৌদ্ধ যেন খাঁটি বৌদ্ধ হয়, একজন খ্রিস্টান যেন আরও বেটার খ্রিস্টান হয়। এটাকে প্রায়োরিটি দেওয়া হয়। এবং এই কারণেই আমরা মনে হয় যে খুব কর্মস্থলে কোনো চ্যালেঞ্জ এই ব্যাপারে ফেস করি না। আমাদের যাদের সঙ্গে কাজ করি আমরা, সেখানেও আমরা নেতৃবৃন্দদের সাথে যুক্ত হয়ে কমিউনিটি অ্যাপ্রোচে কাজ করি। আমরাই কাজ করি তা না, কমিউনিটির লোকেরা কাজ করে। সেই যারা উন্নয়ন মিত্র, যারা একটু নেতৃস্থানীয় আছে, তারাও কাজ করে। সেখানে ধর্মটা বড় হিসেবে আমাদের কিন্তু দেখা দেয় না। আমাদের দেখা দেয় আমরা এই দেশের মানুষ, আমরা মানুষ। এবং আমাদের কিন্তু শিক্ষা হইল যে সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি জীব, আমরা সবার মর্যাদা সমান। আমাদের এই দেশে দেখবেন অনেক গ্রামে একটি পাড়া হিন্দু পরিবার, একটি পাড়া মুসলিম পরিবার, আরেকটি পাড়া খ্রিস্টান পরিবার। তারা এমনভাবে মিলেমিশে থাকে যেমন নিজেরা আত্মীয়, এইভাবে থাকে। ওখানে দেখবেন এত বসবাসের মধ্যে কোনো সমস্যা দেখবেন না। ছিটা ফাটা যে কিছু হয় না হয়, সেটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু মোটা দাগে আমরা খুব শান্তিপ্রিয়ভাবে বাস করি। বৈশিষ্ট্যগতভাবেই এই দেশের মানুষ কিন্তু সংঘবদ্ধ জীবনযাপন করে এবং সেই কারণে সমস্যা নাই। একটি কথা দেখেন, আমাদের এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলছেন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ব এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রর কথা বলছেন। আমি মনে করি কি যে উনিও ছোটোবেলায় কিন্তু মিশনারি স্কুলে পড়েছেন। আমার মনে হয় তার মধ্যেই শিক্ষাটা গিয়েছে যে আমরা সবাই যেন সবার ধর্মকে সম্মান করি। ধর্ম যার যার, উৎসব সবার। কত সুন্দর কথা! এই যে ধর্ম যার যার, উৎসব সবার, আমরা তো এই মুডে সবসময় আছি। আমরা কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, তার থেকে আমরা সবার অনুষ্ঠান সবার। তো এই যে একটা পরিবেশ এই দেশে, সেই জন্য মনে হয় যে আমরা সহজে কাজ করতে পারছি। আমি খ্রিস্টান হিসেবে নিজেকে পরিচয় দিতে আমাদের কোনো সমস্যা হয় না। আমরা কোনো প্রশ্নের সম্মুখীন হলে আমাদের যে কমিউনিটির জনগণ আছে তারাই বলে যে আমরা কারা। ধর্মের কারণে ওই ধরনের চ্যালেঞ্জ আমরা কখনোই ফেস করি না। আমাদের মৌলবীদের সাথেও কাজ আছে, শিক্ষকদের সাথে কাজ আছে, নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে কাজ আছে। সব ক্ষেত্রেই কিন্তু আমাদের যে ধর্মের যে মূল শিক্ষা, সেটা হলো যার যার ধর্ম সে পালন করবে এবং সে তার ধর্ম যেন সঠিকভাবে পালন করে। এই যে প্রায়োরিটি, এটার কারণেই কিন্তু আমরা খুব ভালো অবস্থানে আছি। ওকে, তার মানে বুঝতে পেরেছি যে বাংলাদেশের জন্ম হয়েছিল একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য এবং কারিতাস বাংলাদেশ সেই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে এবং সেভাবে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ সম্মানিত কারিতাসের নির্বাহী পরিচালক এতক্ষণ সময় দেওয়ার জন্য। শুধু দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক সেবাস্টিয়ান রোজারের সাথে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং শুধু দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।